আসলে এটা বুধবারের ঘটনা দর্শক। তো বুধবার 10টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা। তো মৌলভীবাজার সফরে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে সেখানে স্বাগত জানাতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছিলেন সিলেট বিভাগের কয়েকজন সংসদ সদস্য। তো মোট অ্যারাউন্ড 7 জনের মতো মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তো তাদেরকে দেখেই তারেক রহমান বলে উঠলেন যে সংসদ নাই আজকে, এখানে কেন আপনারা সংসদে যান। আপনারা হয়তো খেয়াল করেছেন যে তারেক রহমানের যে আচরণ সাধারণ মানুষের সাথে এবং তার নেতা কর্মীদের সাথেও, যেটা অনেক সময় ভেরি রুড। মানে উনি তুই তোকারি করেছেন বিভিন্ন জনসভায়, আমরা এটা শুনেছি। আবার উনি খুব এক ধরনের ওই মনে করেন যে না কাজের লোকজনের সাথে কথা বলছেন, উনি ঠিক এইভাবে কথা বলেন। তো যেখানে এদেরকে বলেছেন আপনারা এখানে কেন সংসদে যান, ঠিক আছে। তো যাই হোক, এটা ওখানে যারা সংসদ সদস্য গেছিলেন উনাকে অভ্যর্থনা জানাতে, তো তারা উনাকে পাল্টা প্রশ্ন করতে পারতেন আসলে। আমার মনে হয় সেটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী সংসদ চলছে, তাহলে আপনি এখানে কি করছেন? এই প্রশ্নটা কিন্তু করতে পারতেন, তারা করেননি। কারণ দর্শক, কার ঘাড়ে কয়টা মাথা যে এই প্রশ্ন করবে মহামতি যুবরাজকে। তো যাই হোক, আম তারা বরঞ্চ তড়িঘড়ি করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কেউ আবার ফেসবুক পোস্ট দিয়েছেন যে আমি প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমি সংসদে যোগদান করিলাম টাইপের পোস্ট দিয়েছেন। তো যাই হোক, দর্শক, দেশের প্রধানমন্ত্রীর জন্য সংসদের প্রতিটি অধিবেশনে বা প্রতিদিন যে সংসদে যাওয়ার কোনো আইনগত বা সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে তেমন ঠিক নয়। তবে একজন সংসদ সদস্য এবং সরকার প্রধান হিসেবে তার উপর কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক এবং সংসদীয় দায়িত্ব আছে। সেই কারণেই কিন্তু তাকে নিয়মিত সংসদে উপস্থিত থাকতে হয়। যেমন সংবিধানের ৫৫-৩ অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে সংসদের কাছে দায়বদ্ধ। ফলে সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকেও সরকারের নীতি, সিদ্ধান্ত এবং কর্মকাণ্ড সম্পর্কে সংসদে এসে নিয়মিত জবাবদিহি কিন্তু করতে হয় দর্শক। তো আর সংসদের কার্যপ্রণালী অনুযায়ী কিন্তু একটা নির্দিষ্ট দিনে প্রধানমন্ত্রীর একটা প্রশ্নোত্তর পর্ব কিন্তু থাকে, যেখানে ওইদিন সংসদেরা সরাসরি প্রশ্ন করেন আর প্রধানমন্ত্রী তার উত্তর দেন। এখন সংসদীয় গণতন্ত্রে এটা কিন্তু পৃথিবীর যেকোনো সভ্য দেশে এটা কিন্তু জবাবদিহিতার একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই কিন্তু দর্শক ধরা হয়। তো সেই সব বাদ দিয়ে আমাদের প্রধানমন্ত্রী, যিনি ১৭ বছর ধরে জনগণের সাথে সম্পর্কহীন ছিলেন, তারপর উড়ে এসে হঠাৎ করে উনি জুড়ে বসলেন। তো সেই তারেক রহমান মৌলভীবাজারে গেলেন ভাষণ দিতে, এই সংসদের এই সমস্ত কাজকর্ম ফেলে। এবং সেখানে গিয়ে তার সেই হম্বিতম্বি যে করলেন সেটা তো আপনাদেরকে আমি জানালাম। মানে ব্যাপারটা কিরকম দাঁড়ালো দর্শক, যে মহারাজ আহার করিবেন, আমি খাবো তুই গিলবি। বিষয়টা এরকম দাঁড়িয়ে গেল, তাই না দর্শক? তো এর আগে সংসদে নিয়মিত যাওয়ার রেকর্ড কার আছে জানেন? নো সারপ্রাইজ দেয়ার। এটা আছে শেখ হাসিনার। একাদশ জাতীয় সংসদে মোট, এবং শুনুন দর্শক এটা, একাদশ জাতীয় সংসদে মোট ২৭২টি কার্যদিবসের মধ্যে শেখ হাসিনা ২৫৩ দিনই উপস্থিত ছিলেন সংসদে। এবং অর্থাৎ তার উপস্থিতির হার ছিল প্রায় ৯৩% দর্শক। করোনার সময়ও শেখ হাসিনা নিয়মিত সংসদে গিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে উনি নিয়মিত অংশ নিয়েছেন। বিরোধী দল এবং সরকারি দলের সাংসদদের প্রশ্নের উত্তর দিয়েছেন। বাজেট অধিবেশন, রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনা কিংবা গুরুত্বপূর্ণ বিল পাশের দিনগুলোতেও কিন্তু তার উপস্থিতি ছিল নিয়মিত। নবম সংসদে আপনাদের মনে আছে যে বিএনপি দীর্ঘ সময় সংসদ বর্জন করলেও শেখ হাসিনা, যিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি সংসদে নিয়মিত অংশ নিতেন। তো দর্শক, এই হলো গিয়ে তারেক রহমান এবং শেখ হাসিনার
তো অনেক পার্থক্য। এটা তো হচ্ছে মানে কি বলবো যে একটা চন্দ্র সূর্যের সাথে একটা ফুটবলের তুলনা করার মতো ব্যাপার যদি আমরা তারেক রহমান, শেখ হাসিনা আর তারেক রহমানের একটা তুলনা করি। তো একটা জাস্ট ছোট্ট একটা আমি তুলনা আমি এখানে দিলাম। তো যাই হোক। আ এইবার আসি এই যে তারেক রহমান যে এরকম বাদ্য বা বা বাজনা বাজিয়ে যে মৌলভীবাজার গেছেন, জনসভা করলেন, সেখানে গুরুত্বপূর্ণ উনি কি বললেন? তো উনি ওখানে একটা কথা বললেন যে, আ আ ফ্যামিলি অনেকে উনাকে প্রশ্ন করছেন যে, "ফ্যামিলি কার্ডের টাকা কোত্থেকে আসবে?" তো উনি বলছেন, "আমি তাদের বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা।" এবং তিনি বলছেন, "দেশ থেকে বিদেশে টাকা পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" এটা উনি ওই জনসভায় বলছেন। কথাটা শুনতে কিন্তু ভালো দর্শক, খুবই ভালো, তাই না? যে উনি টাকা পাচার বন্ধ করবেন বা মানে এই সেই হ্যান-ত্যান। কিন্তু ঠিক এই সময়েই কাকতালীয়ভাবে আরেকটা খবর বেরিয়েছে দর্শক। সেটা হচ্ছে ১৮ই জুন। আ একটা প্রতিবেদনে প্রকাশিত, এটা সব পত্র-পত্রিকায় মোটামুটি এসেছে। একটা প্রতিবেদনে দেখা যাচ্ছে যে ১ বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশীদের জমা অর্থের পরিমাণ প্রায় ৪১% বেড়েছে। ২০২৫ সালের শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশীদের জমার পরিমাণ দাঁড়িয়েছে ১২,৬৭৮ কোটি টাকা দর্শক। এখন এইটা প্রকাশিত হওয়ার পর আ একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সাবেক অর্থনীতির অধ্যাপক তিনি 'প্রথম আলোকে' বলছেন যে আ আশা করা হয়েছিল যে ২০২৪ সালের পর আশা করা হয়েছিল যে অর্থ পাচার কমবে। কিন্তু সুইস ব্যাংকের এই হিসাব বলছে যে সেই আশা পূরণ হয়নি। অর্থ পাচার তো কমেইনি, বরং দ্বিগুণ হয়েছে। তো যদি অর্থ পাচার বন্ধ নাই হয়ে থাকে, তাহলে মৌলভীবাজারের এই যেই তারেক রহমানের যে ভাষণ আর বাস্তবতা, সেটার মধ্যে ফারাকটা কি বুঝতে পারছেন দর্শক? তো এই প্রশ্নগুলোর উত্তর মানুষ একদিন অবশ্যই জানতে চাইবে। আম আর এটাই দর্শক আসল কথা। যে ভাষণ দিয়ে দেশ চালানো যায় না। গিমিক দিয়েও দেশ চালানো যায় না। দেশ চালাতে লাগে সক্ষমতা, লাগে অভিজ্ঞতা, লাগে দূরদৃষ্টি, আর সবকিছুর আগে লাগে দেশের মানুষের জন্য সত্যিকারের মমতা। কারণ যোগ্যতা দর্শক ধার করে আনা যায় না। যোগ্যতাটাকে নকলও করা যায় না। বিজ্ঞাপন দিয়ে বানানো যায় না। যোগ্যতা আসে বছরের পর বছর কাজের মাধ্যমে, আসে দায়িত্ব নেওয়ার মাধ্যমে, আর আসে দেশের মানুষকে ভালোবাসার মাধ্যমে দর্শক। আর বাংলাদেশের ইতিহাসে কে সেই সক্ষমতা দেখিয়েছে? কে দেখাতে পারেনি? কে দেশের জন্য আসলে কাজ করেছে? আর কে শুধু কথার কথা বলেছে? সেটা বাংলাদেশের, এবং বলছে এখনো কথার কথা, সেটা বাংলাদেশের মানুষ আগের যেকোনো সময়ের চাইতে এখন কিন্তু ভালো বোঝে। কার সেই যোগ্যতা, দেশটিকে চালানোর যোগ্যতা ছিল, কার আছে, সেটা আপনাদের নতুন করে বলার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আপনারা সবাই সেই নামটি জানেন। তার নাম শেখ হাসিনা ওয়াজেদ। তিনি বঙ্গবন্ধুর কন্যা।